Namaskar, welcome to Didi number 1 season 8, co-powered by Berger Home Shield, special partner Kuchina Small Appliances. ছাড়তে শেখেনি হাল যে মানতে শেখেনি হার, একদিন সে জিতবেই, লড়াকু ফাইটার। আজকে এই পর্ব সেই সমস্ত দিদিদের নিয়ে যারা সব সময় বুঝিয়ে দিয়েছেন এত সহজে হার তিনি মারবেন না, লড়ে যাবেন প্রতিটি দিন রাত। চারজন লড়াকু ফাইটার দিদির রুদ্ধশ্বাস গল্প শুনবো আজকে। আসুন সবাই। সবাই উপস্থিত, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন শর্মিষ্ঠা দাস। আমি শর্মিষ্ঠা দাস দিদি, হাওড়া জেলা থেকে এসেছি। আমি লিলো হোমে চাকরি করি। আমি একাই অসুস্থ স্বামী এবং 2 মেয়েকে নিয়ে কিভাবে হাসি মুখে লড়াইয়ের মাধ্যমে চলছি সেই গল্পই আপনাকে আজ করব। ঠিক আছে, শুনবো তোমার সব গল্প শর্মিষ্ঠা। এরপর আছেন কল্পনা মণ্ডল। নমস্কার দিদি, আমি সুন্দরবন সাজেলিয়া রহজুলি গ্রাম থেকে এসেছি। আমি শারীরিক প্রতিবন্ধকতা ওভারকাম করে কিভাবে আজকে জীবনে আমি নিজেকে দাঁড় করিয়েছি সেটা গল্প করার জন্য এসেছি। তুমি কি করো কল্পনা? আমি এখন টিউশনি করি আর নেট সেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। খুব ভালো, শুনবো। এরপর আছেন উষা দেবী। নমস্কার দিদি, নমস্কার। আমি নারকেলডাঙ্গা রেল কোয়ার্টার থেকে এসেছি। আমি রেলে চাকরি করি, অ্যাম্বুলেন্স ড্রাইভার। ও আচ্ছা, বাহ, অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমি অনেক সংঘর্ষ করে এসেছি দিদি। শুনবো তোমার সব গল্প উষাদি। এরপরে আছে বৈশাখী দেবী। আমি আগরপাড়া থেকে আসছি। সমস্ত রকম প্রতিকূলতার সম্মুখীন হয়ে সেই প্রতিকূলতাকে জয় করে কিভাবে এগিয়ে এসেছি, এবং আজকে আমি একজন আইটি সেক্টরে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভেরি গুড। তো সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভে চাইতে। প্রথমে কথা বলবো শর্মিষ্ঠার সাথে। নমস্কার দিদি। শর্মিষ্ঠা, তুমি বললে হোমে চাকরি করো। হ্যাঁ ম্যাম। শুনি তোমার কথা। দিদি, আমি মালদার প্রত্যন্ত এক গ্রামে জন্মগ্রহণ করেছি এবং যে গ্রামের মধ্যে দিদি না কোনো ভালো স্কুল ছিল এবং বা কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল। আমাদের হেঁটে হেঁটে অনেক দূর অবধি স্কুল যেতে হতো। যখন ক্লাস 11-এ ভর্তি হয়ে 12-এ উঠি, তখন আমার মাদের কাছে একটি প্রস্তাব আসে যে সরকারি চাকরি করে একটি ছেলে, আপনার বড় মেয়ের বিয়ে দিন। তো ঠিক আছে, বিয়ে হলো। বিয়ের পরে আমি আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তাতে আমি জানতে পারলাম যে আমি পাশ করেছি এবং কলেজে ভর্তি হলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমার একটি মেয়ে হলো। মেয়ের মোটামুটি 2.5-3 বছর দিদি যখন বয়স, তখন আমার মাথায় যেন বজ্রাঘাত। মানে আমার হাজব্যান্ড হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, পায়ে ব্যথা। পায়ের হিপ জয়েন্টে হাড়ের মধ্যে কতগুলো টিউমার হয়েছিল, যে টিউমারগুলো আমরা পরে জানতে পারলাম যে হাড়টাকে পুরো ঝাঁঝরা করে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা বা আমার হাজব্যান্ডকে নিয়ে ভেলোর চলে গেছিলাম। জানতে পারলাম যে আমার হাজব্যান্ডের ক্যান্সার হয়েছে, এবং সেই সময় একসাথে আমার মায়েরও ক্যান্সার ধরা পড়েছে। তো দুজনকে নিয়ে সেই সময় আমি ভেলোরে, আমি আর আমার বাবা, আর সেই আমার ছোট মেয়ে, 2 বোন আর 1 ভাই। মানে আমার ছোট মেয়েকে তখন বাধ্য হয়েছি ছাড়তে আমার বোনেদের হাতে। আমার মা এবং হাজব্যান্ডকে আমরা বাঁচাতে পারিনি। আমার হাজব্যান্ড ডিসেম্বর মাসে মারা যায়, আমার মা ফেব্রুয়ারিতে মারা যায়। তো সেই সময় আমার সেই ছোট বাচ্চা, 2 বোন, ভাই, তাদেরকে আমি কাছে বুকে টেনে নিয়েছি। শুরু হলো সেই তখন থেকে আমার যে আমার একটা মেয়ে, আমার সংসারটা কি করে চলবে, আমার মেয়ের পড়াশোনা কি করে চলবে। একটি স্কুলে পড়াতাম বাংলাতে, আর আমি LIC-তে এজেন্ট হিসেবে কাজ করছিলাম। তার সাথে সাথে যেহেতু আমার স্বামী সরকারি চাকরি করতেন, তো সরকারি চাকরি সেই সূত্রে আমি পেতে পারি। তার জন্য একটা অদ্ভুত লড়াই চলতো দিদি। আমার কলকাতাতে ছিল আমার হাজব্যান্ডের হেড অফিস সল্টলেকে, আর মালদাতে হচ্ছে আমার বাড়ি। মেয়েকে, ওই ছোট্ট মেয়েকে একা ফেলে রেখে মালদা থেকে আমি কলকাতার ডেলি প্যাসেঞ্জারি করতাম।
কেন? আমাকে চাকরির জন্য হেড অফিসে এসে রীতিমতো ধর্ণা দিতে হতো দিদি, হাজবেন্ডের চাকরিটা যাতে আমি পাই। তো এবার সকালবেলা ওখানে, রাত্রিবেলা ওখানে গাড়িতে ট্রেনে উঠতাম, আর এখানে এসে সকালবেলা নামতাম, সারাটা দিন আমি অফিসে কাজ করে আবার রাত্রে আমি ফিরে যেতাম। তো এইভাবে লড়াই করতে 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 আমার লাস্টের চাকরিটা হয় মোটামুটি 2 বছর পর। 2 বছর এইভাবে আমি লড়াই করে চলেছি এবং মেয়েকে নিয়ে চলে এলাম, এসে জয়েন করলাম। জয়েন করে হোমের মধ্যে যখন দিদি ঢুকলাম না, হোমের যে ওই মেয়েদের যে কষ্টটা দিদি, সেই কষ্টটা, আমার কষ্টটা যেন ভুলে গেছি। তো তারপরে মেয়েকে নিয়ে এইভাবে একা একটি ছোট মেয়ে, তাকে স্কুলে ভর্তি করলাম, কোয়ার্টারে থাকছি। আমার সেই লড়াই আবার হোমের মেয়েদের এক লড়াই, এই 2 লড়াই নিয়ে চলছিল। তারপরে বাড়ির লোকেরা, বাবা এবং মাসিরা সিদ্ধান্ত নিল যে একটা আবার বিয়ের জন্য। একটি ছেলে যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, তার বাড়ির লোকেদের মত নিয়েই সবার সাথে একসাথে থেকে আমার আবার বিয়ে হলো। বিয়ের পর দিদি মেয়ে হলো একটি ছোট, তো ভালোই চলছিল মোটামুটি সব। 2 মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে বেশ স্মুথলি চলতে চলতেই আবার আরেকটা বজ্রাঘাত। সেটা হচ্ছে আমার স্বামীর ব্রেন স্ট্রোক হলো। ব্রেন স্ট্রোক হওয়াতে দিদি বাম সাইডটা পুরো প্যারালাইসিস হয়ে গেল। সে বিছানা থেকে উঠতে পারতো না, বিছানার মধ্যেই সব কিছু করতে হতো, আমাকেই করতে হতো। আমার অফিস, আমার 2 মেয়ে, আমার স্বামী এবং বাজার হাট, পড়াশোনা, স্কুল দিতে যাওয়া, আনতে যাওয়া, তখন মনে হতো কি এই 24 ঘন্টাটা যেন খুব কম হয়ে যাচ্ছে আমার কাছে, আর একটু বেশি সময় হলে খুব ভালো হতো। এইভাবে চলতে চলতে এখন এই লড়াইয়ের মাধ্যমেই আমার স্বামীকে এখন দাঁড় করাতে পেরেছি। ও এখন একটু সুস্থ এবং নিজে ঘরের মধ্যেই হেঁটে চলে বেড়াচ্ছে। দিদি এখন এইভাবেই আমার 2 মেয়ে পড়াশোনা করছে, বড় মেয়ে 12-এ পড়ছে, ছোট মেয়ে ক্লাস 2-এ পড়ছে। আশীর্বাদ করুন দিদি, আমি যেন এই 2 মেয়েকে মানুষের মতন মানুষ করতে পারি আর আমার স্বামীকে সুস্থ একটা জীবন দিতে পারি। তুমি যা লড়াই লড়ে এসছো, এরপর আর কোনো লড়াই নয়। কোনো লড়াইকে দিদি আমি ভয় পাই না। হ্যাঁ, এখন হাসি মুখে সমস্ত লড়াই, যে হ্যাঁ প্রবলেম আছে, আসবে, আমাকে ফেস করতে হবে। কথাতেই আছে যে সয় সে রয়। তুমি এতদিন ধরে সহ্য করেছো এবং এতদিন ধরে মনের বলে তুমি এগিয়ে গেছো জীবনে। একদম। এরপরেও তোমার যে কটা দিন তুমি থাকবে, নিশ্চয়ই তুমি আনন্দে থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। কঠিন পরিশ্রম করতে হবে শর্মিষ্ঠা, কারণ বাচ্চাদেরকে মানুষ করতে হবে। ভালো থেকো। দেখবো সকলের জন্য এবার কি খেলা আসছে। আজকের খেলাটা হলো জিলিপি খেতে হবে। দেখো একটা জিলিপি ঝুলছে, হাত দিয়ে ধরা যাবে না, হাত ছাড়া। জিলিপি খেতে খেতে যদি ভেঙে পড়ে যায়, ছোট্ট পড়লে ঠিক আছে, যদি বড় পিস পড়ে যায় তাহলে কিন্তু যা তোমাদের সময় তার সাথে 5 সেকেন্ড অ্যাড হবে। পুরো জিলিপিটাকে শেষ করতে হবে, কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে। যে সবার আগে খেয়ে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে শর্মিষ্ঠা। স্টার্ট। ভেঙে না যায় আরামসে, পড়ে না যায় ভেঙে। কি হচ্ছে? লাস্টে যখন খেয়ে নেবে তখন সুতোটা ধরে নেবে, এখন ধরবে না। এবার সুতোটা ধরো, ছেড়ো, চেবাও এবার। শর্মিষ্ঠা খেলাটা শেষ করেছে 1 মিনিট 40 সেকেন্ডে, কিন্তু যেহেতু একটা এত বড় পিস পড়ে গেছে জিলিপি, তাই জন্য 5 সেকেন্ড অ্যাড হচ্ছে। শর্মিষ্ঠার টাইম 1 মিনিট 45 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances। কল্পনা, এবার তোমার সাথে একটু কথা বলি। কি হয়েছিল তোমার? আমার 1 মাস বয়স তখন আমার পাটা আগুনে পড়ে যায়। কি করে? হ্যাঁ, ল্যাম্পের আগুনে। গ্রামের দিকে তো তখন তো ওই কারেন্ট নেই, এখন অবশ্য কারেন্ট আছে, কিন্তু তখন কারেন্ট ছিল না।
তো লম্পের যে আগুন কেরোসিন তেল দিয়ে জ্বালানো হয়, ওই লম্পের আগুনে আমার এই ডান সাইডটা পুড়ে যায়, কিন্তু পাটা আমার বেশি পুড়ে যায়। এবং সেখান থেকে ছোট থেকে পড়াশুনোটা সেই কারণে হাঁটতে পারতাম না, অনেক দেরিতে হাঁটতে শিখেছি। হ্যাঁ, তো পড়াশোনাটা অনেক দেরিতে শুরু হয়েছে, কিন্তু আমি বাড়িতে আমার মা আমাকে পড়াতো। তো যে পড়াটা আমি স্কুলে গিয়ে করতাম সেইটা আমার মা বাড়িতে পড়িয়েছে। পড়ে আমি বাড়ির পাশে প্রাইমারি স্কুল থেকে আমি প্রাইমারিটা পাশ করলাম। তারপর 5 থেকে আমার বাড়ির পাশাপাশি কোনো স্কুল ছিল না, অনেকটা দূর। তো সে কারণে আমি মামার বাড়ি থেকে মাধ্যমিকটা পাশ করি। কিন্তু মামার বাড়ি বাবা মার একটা আদর যত্ন ভালোবাসা, সেই সূত্রে মামার বাড়ি সেটা হয়নি কোনো সময়। দেখা যাচ্ছে যে আমি রাত্রের পান্তা ভাত খেয়ে যাচ্ছি, আমার মামার ছেলে মেয়েরা গরম ভাত তরকারি খেয়ে স্কুলে যাচ্ছে। তো এরকমভাবে আমি মাধ্যমিকটা পাশ করলাম। তারপর এইচএস পাশ করলাম একটা মেসে থেকে, স্কুলের পাশে একটা মেসে থেকে এইচএস পাশ করলাম। করে দেখলাম যে না, সবাই তো 2 পায়ে এগিয়ে চলেছে এবং তারা সোজা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমার তো 2 পায়ে না, আমাকে 1 পায়ে এগিয়ে যেতে হবে। আর তাছাড়াও আমার এই পড়াশুনোটা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, পড়াশুনোটা আমাকে দাঁড় করাতে হবে। পুরানো বই নিয়ে পড়েছি, বন্ধুদের কাছ থেকে হেল্প নিয়ে পড়েছি, উচ্চ মাধ্যমিক পাশ করলাম। তারপর হোস্টেলে থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তারপর দেখলাম যে না, এবার আমাদের গ্রামের দিকে তো আর ইউনিভার্সিটি নেই, ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমার কলকাতায় আসতে হবে। তো কলকাতায় এসে আমি বাড়ি ভাড়া করে থেকে সেখান থেকে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম। একা একা কলকাতা চলে এলে? হ্যাঁ। পয়সাগুলো আসতো কোত্থেকে? আমি এসেই টিউশনই শুরু করে দিই। আচ্ছা। এসে টিউশনি শুরু করে দিয়ে 2 বেলা টিউশনি করি। বিকালবেলা মানে 4টে থেকে 6টা পর্যন্ত, আবার 6টা থেকে 8টা পর্যন্ত। এরকমভাবে আমি বিকালবেলা 2 শিফট আর সকালবেলায় 1 শিফট। আমি পিজি ডিপ্লোমাতে ভর্তি হয়ে গেলাম। গিয়ে পিজি ডিপ্লোমাটা কমপ্লিট করলাম। করে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ, ও আমাকে দেখে পছন্দ করে বলে যে আমি এই মেয়েকে বিয়ে করব। খুব ভালো বলবো। হাজবেন্ড কি করতো তখন? পাকসার কাছে ইনস্টিটিউশন অফ চাইল্ড হেলথ কেয়ার আছে, ওখানে ও কাজ করে। কি করে পরিচয় হলো? ওর ভাই, আমরা একসঙ্গে পড়াশুনো করতাম, বিয়ে হলো এবং ওর ইচ্ছেতেই মানে মাস্টার ডিগ্রিটা আমার ভালোভাবেই কমপ্লিট হয়েছে। তখন আমার আর্থিক সমস্যা না হলো, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করলেও আমি নিজে টিউশনি এখনও ছাড়িনি। এখনও আমি 2 বেলা 3 বেলা টিউশনি করছি এবং ঘরের সমস্ত কাজ আমি নিজেই করি, সব কাজ। বাহ। ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, এভরিথিং, সব কাজ আমি নিজে করি। বাহ। বিয়ে হয়েছে কতদিন হলো? বিয়ে হয়েছে 6 বছর। ওকে। আর তুমি এখন পড়াচ্ছ? হ্যাঁ, আমি পড়াচ্ছি এবং নিজেও পড়াশোনার জন্য মানে নেট সেট এক্সামের প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, কি ইচ্ছে, স্বপ্ন কি? স্বপ্ন একটা সরকারি চাকরি, নেট সেট এক্সাম দিচ্ছি, যদি হয়ে যায় আমার এটাই একটা স্বপ্ন আছে। তো কল্পনা, আজকের দিনে তো অনেকে জয়পুরি পা লাগায়, পা লাগিয়ে চলে, তো তুমি এত কিছু জীবনে করেছো, পা লাগানোর কথা ভাবোনি কেন? এখন আমি ক্যালকাটা মেডিকেল হসপিটালে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডেট পাইনি, 6 মাস হয়ে গেছে। হ্যাঁ, চেষ্টা করবে, নিশ্চয়ই হবে, কেন হবে না? এত মানুষ পায়ে পড়ছে, তুমি কেন পারবে না? তুমিও পারবে। তাহলে তোমার এই ক্লাসটার সঙ্গে থাকবে না? তুমি এমনি নিজের পায়ে দাঁড়িয়ে আছো, 2 পা না থাকাতেই তুমি জীবনে যা করেছো, এই আমরা অনেক মানুষ করতে পারি না, কিন্তু তারপরেও তোমার যদি পাটা থাকে তাহলে তুমি কোনো সাহায্য ছাড়াই হাঁটতে পারবে। হ্যাঁ হ্যাঁ। গ্রামের কত মানুষ আছে, কত ছেলে মেয়ে আছে যাদের পড়াশোনা ছাড়িয়ে দেয় বাবা মারা, যে পড়তে হবে না, অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। সেখানে সেই গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে এসে তোমার মনের জোর নিয়ে পা একটা নেই, তারপরেও কলকাতায় একা এসে লড়াই করে শুধু পড়াশোনা করবে বলে পড়াশোনাকে এত ভালোবেসে আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো। এর থেকে বড় কথা আর কি হতে পারে কল্পনা? তুমি এমনি নিজের জীবনের জয়ী। ভেরি গুড কল্পনা, জীবনে আরো অনেক বড় হও। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, পরিচয় হোক। থ্যাংক ইউ দিদি। আমার অনেক শুভেচ্ছা তোমার জন্য রইল, অনেক অনেক শুভেচ্ছা। রেডি কল্পনা, স্টার্ট। একটু বড় বড় কামড়াও।
ওটাকে বেশি ঘোরাবে না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষ করো আগে। আমরাও পুরোটা শেষ করো, বাকিটা পুরো একসাথে খাবে। কল্পনা খেলাটা শেষ করেছি 1 মিনিট 43 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার কথা বলবো উষা দেবীর সাথে, অ্যাম্বুলেন্স ড্রাইভার। হ্যাঁ, আমরা সাধারণত অ্যাম্বুলেন্স চালাতে সবসময় পুরুষদেরকেই দেখি, কিন্তু উষাদি হচ্ছেন মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার, এক্সেপশনাল। বলুন আপনার গল্প। হ্যাঁ দিদি, আমি অ্যাম্বুলেন্স ড্রাইভার, লেকিন আমার একটা বাংলাতে বলছি, কিছু ভুল হলে দিদি মাফ করবেন। আমি, তোমার মাদার টাং কি? আমার হিন্দি। কোথাকার মানুষ তুমি? বিহারে জন্ম, ওইখানে পড়ালেখা ওইখানে করেছি, আচ্ছা। বিয়েও ওইখানে হয়েছিল। কলকাতায় আসা হলো কিভাবে? কলকাতা আসলে যে হাজবেন্ড রেলে চাকরি করতেন, আচ্ছা। তো আমার ছোটবেলা দিদি বিয়ে হয়েছিল, ও 7-8 মাস বিয়ে হয়ে গেল, তারপরে হাজবেন্ড আমার এইখানে নিয়ে চলে এলো কলকাতায়। মানে কলকাতাতে নিয়ে এলো। 4-5 মাস সঙ্গে ছিলাম ওনার, তারপরে ওনার জ্বর হলো। হাজবেন্ডের? হ্যাঁ, হাজবেন্ডের জ্বর হলো, তো আমাদের এইখানে রেলে কোয়ার্টার থাকতাম, তখন নয়াটিতে থাকতাম, আমবাগানে। তখন তো খুব ছোট, একদম ছোট, 15-16 বছর বয়স ছিল দিদি। ওনার জ্বর হলো, তো আশেপাশে লোকগুলো বন্ধু ছিল, ও লোকগুলো বললো যে চলো আমাদের কাঁচলাপাড়া হসপিটাল, রেলে কাঁচলাপাড়া হসপিটাল আছে, তো ওইখানে ভর্তি করাতে নিয়ে গেল। তো ডাক্তার টাইম মানে ওদের বুঝতে পারিনি যে হ্যাঁ ওর কি হয়েছে, উনি এক্সপায়ার করে গেলেন। তারপরে আমি কি হলো যে একদিন দেখলাম কি গাড়ি নিয়ে আমাদের কোনো পেশেন্টকে নিয়ে আসছে, মানে এসেছিল নিয়ে যেতে। তা আমি ভাবলাম যে একটা মানে ছেলে গাড়ি চালাতে পারে, একটা মেয়ে গাড়ি চালাতে পারবে না কেন? তো আমি রেল থেকে পারমিশন নিলাম। তো রেল পারমিশন নেওয়ার পরে আমি কি করলাম যে লাইসেন্স বের করলাম, মানে স্কুলে ভর্তি হলাম, মানে শিখলাম 1 মাস গাড়ি এসে শিখলাম। শেখা পরে তারপরে তো ওইখানে যেটা শেখায় না দিদি, তো ওইখানে শেখানোর পরে আপনার হাত সেট হবে না। হ্যাঁ, তা আমি কি করলাম যে আমাদের কেউ স্টাফ ছিল, তাকে বললাম যে দাদা একটু আমাকে দিও না, তোমাদের যখন দেবে না তো একটু আমাকে গাড়ি চালাতে দিও। তো ওদের বলে তুই গাড়ি চালাতে শিখবি? আমাকে হ্যাঁ, আমাকে তুমি দিও। তো ওইরকম থাকলে আমার একটা স্টাফ ছিল, ও আমাকে হেল্প করলো, বলে ঠিক আছে উষা তুই সকালবেলা আসবি, ভোরবেলা, তখন তোকে গাড়ি দেবো আমি চালাতে। তো আমি সকালবেলা ভোরবেলা সেই 4টের সময় ভোরবেলা যেতাম বাড়িতে। তো বৌদিকে বলতে, বৌদি তুমি কিছু মনে করবে না, দাদাকে একটু উঠিয়ে দাও আমাকে গাড়ি চালাতে। তো ও কী করতো যে উঠিয়ে দিত। তো আমি গাড়ি ওইখান থেকে দিদি ও হাত সেট করে নিলাম। তারপরে আমাদের অপশান রেলে বেরোলো, অপশান বেরোলাম, আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে দিদি আমি পাস করে গেলাম। গাড়ি চালানো সব থেকে মুশকিল না, রাস্তা চিনা মুশকিল। আপনাকে এরকম জায়গা পাঠিয়ে দিলে যে আপনি চিনতে পারবেন না কিছু রাস্তা, তো কোথা থেকে কোথা নিয়ে চলবে। আমাদের তো গাড়ি আছে যে পেশেন্ট নিয়ে যেতে হবে না, পেশেন্টকে আপনি পাঠালে হাবড়া, আমি নিয়ে চলে গেলাম লেক টাউন, তো ওই দিকে কেস খেয়ে যাবো না যে তোমাকে ওইখানে পাঠিয়েছিলাম তো ওই দিকে নিয়ে গেলে কেন। তারপরে আমি কি হলো যে এগুলো আস্তে আস্তে চিনতে ওগুলো চিনলাম। তখন কত বয়স উষাদি? তখন এইটা দিদি বেশি দিন, এইটা তো 5-6 বছর হলো। আগে তো 4th গ্রেডে আমি কমসে কম 20 বছর চাকরি করলাম না, তখন আমার কিরম লাগতো যে আমি অতদিন হয়ে গেল 3 ক্লাস হলাম না চালাই। এখন কোনো অসুবিধা হয় না, রাস্তাঘাটে অসুবিধা। মেন প্রবলেম আছে আমার মেয়ে দিদি, আমার মেয়ে তো হ্যান্ডিক্যাপ আছে, হাঁটতে পারে না। মেয়ে হ্যান্ডিক্যাপ দিদি। এমনি কি অসুবিধা কি বাচ্চার? অসুবিধা আছে যে এইখান থেকে ও জোর পায় না, হাঁটতে প্রবলেম পায়। এখন
ওয়াকার নিয়ে হাঁটে দিদি, ও এমনি। তো মেয়ে কি এখন তোমার সঙ্গেই থাকে? মেয়ে আমার সাথে থাকে দিদি। তো ধরো 15 বছর বয়সে উষাদি তোমার বিয়ে হয়েছিল, স্বামী চলে গেল, কখনো ভাবনি জীবনে আরেকবার কাউকে বিয়ে করি বা কাউকে একটা জীবন সঙ্গী চাই পাশে? কখনো মনে হয়নি কেউ আসেনি জীবনে? আমাদের কাস্টের মধ্যে, আমাদের রাজপুত তো মানে ক্ষত্রিয় না, হ্যাঁ। তো ক্ষত্রিয় মধ্যে এটা নিয়ম কি আছে যে মেয়েকে একবার বিয়ে হবে, হলো না আর। ওটা নিয়ে আমাদের যখন আপনি বিয়ে করবে তো না শ্বশুর বাড়ি থাকতে পারবে না বাপের বাড়ি থাকতে পারে, সবাই কিছু ছেড়ে দিতে হবে না। তখন আমাদের ওগুলো মানে মনে আসতো না, আমরা তো জানতাম যে আমাদের মধ্যে বিয়ে হয় না, বিয়ে থাওয়া কোনো কিছু না। মেয়েকে নিয়ে থাকলাম, মা আসে, মা থাকে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই সঙ্গে মিলে আছে দিদি, সবাই সঙ্গে মিলিয়ে মিশে থাকি। লেকিন মেয়েকে আছে যে মেয়ে কোনো রকম দিদি একটু বড় হয়ে গেল, ওই রকম একটা ছেলে হয়ে যেত যে ওকে বিয়ে দিয়ে দিতে পারতাম না। তো ওকে তো কমসে কম দেখতে হবে, আমাদের জীবন কদিন বাঁচবে, কে কদিন থাকবে। লেকিন মেয়েটা তো এখন এই তৈরি হচ্ছে, এই একটু চিন্তা থাকে দিদি। আর বড় চিন্তা এটা, বড় চিন্তা দিদি, বড় চিন্তা এই আছে। আর তুমি যখন অ্যাম্বুলেন্স নিয়ে বেরো, গাড়ি নিয়ে বেরো, লোকজন তারা কি বলে তোমাকে? সবাই আমাকে কেউ দেখে নিল, সিগনালে গাড়ি দাঁড়িয়ে নিয়েছে, তো কেউ এইরকম দেখায়, কেউ টাটা বলে, কেউ কিছু বলে, মানে কেউ যে খুব ওর মধ্যে কেউ বলে যে খুব গর্ব একদম খুব। তারপরে বাইকে বসে রয়েছে, আমি তো বসে রয়েছি, তো ওদের বলবে দেখ একটা মেয়ে ছেলে অ্যাম্বুলেন্স চলে আসে, দেখ ওকে ও বলে। যেখানে যাই তখন ওকে নেমে গেলাম, তো বলে দিদি আপনাকে দেখলে খুব ভালো লাগলো যে আপনি একটা মেয়ে ছেলে হয়ে একটা গাড়ি চালান, অ্যাম্বুলেন্স ড্রাইভার। সত্যি উষাদিকে দেখে আমাদের সত্যি গর্ব হয় এবং আমরা সত্যিই ভালো লাগে। আজকে আমার মঞ্চে আরো একবার উষা দেবীর মতন দিদিরা প্রমাণ করে দিল যে সত্যি ফাইটার দিদি কাকে বলে। একা পুরো জীবনটা লড়াই করে আজ সে অ্যাম্বুলেন্স চালাচ্ছে। ক্যা বাত, ফ্যান্টাস্টিক। দিদি চুলে পাক ধরে গেছে, এই বয়সে এসে সে অ্যাম্বুলেন্সের মতন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে পেছনে অসুস্থ রোগীকে নিয়ে যাচ্ছে, যার জীবন মরণের সমস্যা দিদির হাতে রয়েছে, কখন সে পৌঁছবে হাসপাতালে সেটা দিদির হাতে। সেইরকম একটা রিস্ক নিয়ে একটা কাজ করে যাচ্ছেন উষাদির মতন মানুষ, যার নিজের জীবনের পেছনেও তার এত টেনশন, এত দুঃখ, এত চিন্তা। ক্যা বাত দিদি, ফ্যান্টাস্টিক। খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। আপনারা সবাই আমাদের সমাজের ইন্সপিরেশন, আর কিচ্ছু নয়। থ্যাংক ইউ। স্টার্ট দিদি। বড় বড় বাইট করবে না, ভেঙে ফেলবেন না নিচে। চেপাও, মুখ খালি করো। সুতো ধরে নাও, বার করো সুতোটা, চলো চেপাও। উষাদির টাইম 1 মিনিট 30 সেকেন্ড। বৈশাখী, এবার তোমার সাথে একটুখানি কথা বলবো। হ্যাঁ কি দিদি। করো তুমি বৈশাখী? আমি এখন আইটি সেক্টরে আছি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সবার মতোই প্রথমে ছোটোবেলাটা আমার স্টার্ট হয়েছিল খুব আনন্দের সাথে, খুব সচ্ছলভাবে। আমার বাবা ইনিশিয়ালি একটা কোচিং ইনস্টিটিউট টাইপের, যেখানে স্যারেরা মিলে পড়ানোর যে সিস্টেমটা থাকে ওরকম জায়গার সাথে যুক্ত ছিলেন আর কি। কিন্তু তারপর কি হয়, বাবা একবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, ঠিক আছে? তো বাবার ব্রেন হেমারেজ হলো। সেটা হওয়ার পরে বাবাই ছিল ওয়ান অ্যান্ড অনলি আর্নিং মেম্বার আমাদের ফ্যামিলির। ট্রিটমেন্ট হলো, যাই হোক ঈশ্বরের কৃপায় তিনি কিছুদিনের মধ্যে কিছুটা সুস্থ হলেন। হওয়ার পরে তারপরে আমাদের আগেও একটা গার্মেন্টসের বিজনেস ছিল, তো সেখানে বাবা যখন অসুস্থ হয়ে গেলেন তো সেটার হাল ধরার মতো কেউ ছিল না। তো তারপরে বাবা সেই বিজনেসটাকে আবার নতুনভাবে স্টার্ট করলেন। সেখানে আপস অ্যান্ড ডাউনস তো আছেই বিজনেসে। তারপরে আমি যখন মাধ্যমিক দিলাম, তারপর এইচএস দিলাম, দেওয়ার পরে আমার কোথাও একটা মনে হলো যে বাবার থেকে সব কিছু চাওয়ার থেকে আমার পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আমি যদি নিজে কিছু একটু করতে পারি, যাতে করে ওদেরও হেল্প হয় আর আমারও সুবিধা হবে। কি করবে ভাবলে? তো তারপরে আমি টিউশন করতাম, তো প্রচুর টিউশন পড়াতাম। মানে কলেজে যে টাইমে বন্ধুরা
কমন রুমে আড্ডা দেওয়া বা খেলাতে বিজি থাকতো। তো সেখানে আমি কি করতাম, কলেজে ক্লাস শেষ হয়ে গেলে বা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে টিউশন কিছুদিন চললো, তারপরে হায়ার এডুকেশন করব সেরকম ইচ্ছা ছিল। কিন্তু তখনও হচ্ছে পয়সার ব্যাপার চলে আসে, যে হায়ার এডুকেশন একটা ভাস্ট খরচ, তো সেটা কি করে চালাবো। তো তারপরে ব্যাংকের সাথে যোগাযোগ করে এডুকেশন লোন নিয়ে কলেজে ভর্তি হলাম, হয়ে পড়াশোনা করা। অ্যান্ড তারপরে সেই চাপটা তো মাথাতে ছিলই যে আমাকে এডুকেশন লোনটাও শোধ করতে হবে। তো তারপরে অবভিয়াসলি বাবা মার পাশে তো দাঁড়াতেই হবে, যাদের জন্য আজকে এত বড় হওয়া, ঠিক আছে, করে তারপরে চাকরি পাই। তো তারপরে এডুকেশন লোন শোধ করা, এগুলো তো হলোই। এবার এটা তো ছিল একটা পরিস্থিতির বেসিসে লড়াই আমার লাইফের আর কি। মানে আমার কাছে কথা হচ্ছে, অডিয়েন্স যারা দেখছেন তারা যেন যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতিতে এলে যেন ভয় না পায়, মানে যেন ভেঙে না পড়ে, বরং ভয় না পেয়ে ভয়টাকে জয় করতে শেখো। হ্যাঁ, মনের জোর, আর যেখানে মনের জোর আছে মানুষ যে কোনো কিছু ওভারকাম করতে পারে, তাই না? আজকে এই দিদি মানে এসেছেন, কিন্তু আমরা দু পায়ে দাঁড়িয়ে থেকেও আসতে গিয়ে কত কষ্ট বা কত কিছু বলছি, কিন্তু ওনাকে দেখে তো আমার এখানে এসে যেন আরো শক্তি বেড়ে গেল আর কি। কি পরিকল্পনা বৈশাখী, এরপরে কি করার ইচ্ছে? বাবা মার জন্য নিশ্চয়ই অনেক কিছু ভেবেছো। মানে আমার পৃথিবী একদিকে, মা বাবা একদিকে, ঠিক আছে, মানে যতই অসুবিধা আসুক না কেন সব কিছুতে আমি চাই মা বাবার পাশে সব সময় দাঁড়ানোর। ভালো থেকো বৈশাখী, আমার অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য, থ্যাংক ইউ, ভবিষ্যতের জন্যও অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হাত দেবে না। ঢুকিয়ে দিয়েছে পুরোটা, টেনে নাও, বার করে নাও, বার করো সোজাটা। বৈশাখী টাইম 1 মিনিট 23 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে বৈশাখী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মুশাদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে কল্পনা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শর্মিষ্ঠা 5 পয়েন্টস। বৈশাখীর পছন্দ বুকরাক, উষাদির পছন্দ টোস্টার, কল্পনার পছন্দ ভ্যাকিউম ক্লিনার, শর্মিষ্ঠার পছন্দ টিভি ক্যাবিনেট পুষ্পা ফার্নিচার তরফ থেকে। পুষ্পা ফার্নিচার, যত্ন থাকুক সবকিছু। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। Special guest অদিতি। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। তোর ইশারা দিচ্ছে সারা, সিগন্যাল মানে না আমার দিল বেচারা, সাবধানে ভিড় আসতে লেডিস, ব্রেক ফেল হওয়ার আগে আমায় বাঁচা, মিনি মিনি স্কার্ট পরা যায় তোর সঙ্গে যারা, মন আমার পাগলা বাউল নাচে তাধিন না রে, বলে যাও রঙ্গিলি এতদিন কোথায় ছিলি, লেকচার দিস না খালি ফাঁকা মাঠে, হানি বানি হানি তোকে জানি তু মেরি লেলা, হানি বানি হানি তোকে জানি তু মেরি লেলা।
যতটুকু আমি গাইলাম তাতে এক বিশ্ববিখ্যাত রোমান্টিক জুটির একজনের নাম আছে, অপরজনের নামটা কি? বলো শর্মিষ্ঠা। হানি সিং। -5। ওখানে ছিল হচ্ছে লায়লা, তো অপর নাম হবে মজনু। লায়লা মজনু। লায়লা মজনু। হানি সিং করতে গেল। সেকেন্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। जिंदगी गले लगा ले, ऐ जिंदगी गले लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना, ऐ जिंदगी गले लगा ले, हाँ गले लगा ले। এই গানে কোন শব্দ দিয়ে জীবনকে বোঝানো হয়েছে? বলো বৈশাখী। জিন্দেগি। একদম 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্ন্যাক্সের ট্রে। পাখির ছবি এসছে, এমন একটি গান শোনাবে যেটার মধ্যে পাখি শব্দটা আছে। বলো কল্পনা। পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও। একদম 5 পয়েন্টস। সঙ্গে স্ন্যাক্সের ট্রে। হয়ে যাক একটা গান। उमर मना गो, उमर मना गो, कार कारोने তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতালা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, উমর ময়না গো। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড মিক্সার। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘুরবে, একটা অক্ষর এসে আটকে যাবে। যেই মুহূর্তে একটা অক্ষর আসবে সেই মুহূর্তে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। বৈশাখী। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য। 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড মিক্সার। হয়ে যাক একটা গান। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, खुश नसीब है हम जिनको है मिली ये बहार जिंदगी में, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, प्यार जिंदगी में। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। চোখের ছবি এসছে, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে চোখ শব্দটা আছে, বা আঁখে বা আঁখ। বলো কল্পনা। নয়ন সরসে কেন ঝরেছে জলে। 5 পয়েন্টস কল্পনা। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এটা হয়ে যাক গান। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान, दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान, हाय रे मैं तेरे कुर्बान। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে মোট 8টা প্রশ্ন। বলো বলবো, বাজার প্রেস করে প্রশ্নের উত্তর দেবে। সঠিক উত্তর হলে 2 পয়েন্ট পাবে। উত্তর যদি ভুল বলো প্রশ্নটা পাস হয়ে যাবে বাকি 3 জনের কাছে। প্রথম প্রশ্ন, চলতি কথায় শিকারী বিড়াল কি দেখে চেনা যায়? বলো বৈশাখী। গোঁফ দেখে চেনা যায়। 2 পয়েন্টস।
দ্বিতীয় প্রশ্ন, রাশিচক্রে কোন সামুদ্রিক প্রাণী থাকে? বলো শর্মিষ্ঠা। মিন। ওকে, 2 পয়েন্টস। মিন মানে মাছ, তাই মিন রাশি একটা। 3 নম্বর প্রশ্ন, ঝনক ঝনক কনক কাকন বাজে, কনক শব্দের অর্থ কি? বলো বৈশাখী। কনক মানে কানের দুল। বৈশাখীকে বাদ দিয়ে বাকি তিনজন আমি বলবো, তারপরে বাজার। বলো শর্মিষ্ঠা। হাতে চুড়ি, চুড়ি বলো ওটা। শর্মিষ্ঠাকে বাদ দিয়ে বাকি দুজন যদি জানো চেষ্টা করতেই পারো। বলো উষাদি। পায়ে তোড়া। কল্পনা যদি একমাত্র জানো উত্তরটা বলবে। কনক শব্দের অর্থ কি? না, ওকে। কনক শব্দের অর্থ সোনা। 4 নম্বর প্রশ্ন, কাপড় জামা পোশাকে পাতার আকারের বিশেষ নকশাকে কি বলে? বলো কল্পনা। কলকা। 2 পয়েন্টস। 5 নম্বর প্রশ্ন, ভার তুলবার জন্য চাকায় দড়ি বা শিকল লাগানো বিশেষ যন্ত্রের নাম কি? বলো কল্পনা। কপি কল। একদম, 2 পয়েন্টস। 6 নম্বর প্রশ্ন, মহাভারতের কোন চরিত্র জ্যামিতিতে আছে? বলো বৈশাখী। কর্ণ। 2 পয়েন্টস। 7 নম্বর প্রশ্ন, ভূত পেতনি রাক্ষসের পরে একই গোত্রের কার নাম ছোটবেলায় উচ্চারণ করতাম? বলো বৈশাখী। খোকোশ। 2 পয়েন্টস। 8 নম্বর প্রশ্ন, কোন নাম্বারে ফোন করলে দমকল পাওয়া যায়? বলো কল্পনা। 101। 2 পয়েন্টস। 8টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। যাবো স্কোরে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কল্পনা বৈশাখী, দুজনেই 6 পয়েন্টস। দুজনেই এসো। ওকে, কল্পনার পছন্দ কাটলারি সেট। বৈশাখীর জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে শর্মিষ্ঠা, 2 পয়েন্টস। রোচক এগ্রো ভালোবাসা স্পাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটি মেকার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট। ফুচকা, আলু, কচুরি, পরপর 3টে শব্দ এসছে, একটা করে অক্ষর নিয়ে নতুন শব্দ বানাও। এবার বলো কল্পনা। ফুলুরি। বুঝিয়ে দাও। ফুচকার ফয়স, আলুর লয়হস্য আর কচুরির রি। 20 পয়েন্ট। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। তোমার জেঠিমা, তার একমাত্র দেও, তার শ্বশুর তোমার কে? এবার বলো বৈশাখী। আমার জেঠিমা, জেঠিমার একমাত্র দেওর হচ্ছে আমার বাবা, বাবার শ্বশুর হচ্ছে আমার দাদু। 25 সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি শাড়ি। পাশাপাশি ক্লু, গুণ যখন অচেনা নয় পঞ্চমুখ হতেই হয়। ওপর নিচের ক্লু, দূরে রেখে ভয় ডর, এগিয়ে যাবে করে ভর। এবার বলো কল্পনা।
প্রশংসা আর সাহস। 20 পয়েন্ট। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জুসার। পথ ও বচনে সদা যেন চলি, হরিশ্চন্দ্র যুধিষ্ঠির তুলনায় বলি, কি বিষয় ধাঁধা? এবার বলো। কল্পনা, সত্য, বোঝাও। সদা সৎ পথে থাকা, সদা সত্য কথা বলা, আর সত্যবাদী যুধিষ্ঠির। 20 পয়েন্টস। সঙ্গে জুসার। যাবো শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, যদি ভুল বলো তাহলে মাইনাস হবে 20 পয়েন্ট। এই মুহূর্তে কল্পনার স্কোর 86, বৈশাখী স্কোর 56। যদি 30 পয়েন্টসে পারো তাহলে দিদি নাম্বার 1 হবার সুযোগ আছে, কারণ টাই হবে কল্পনার সাথে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো কল্পনা। হাড্ডাহাড্ডি লড়াই। কল্পনা বলছে হাড্ডাহাড্ডি লড়াই, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। কল্পনা, ভেরি গুড। সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বৈশাখী এবং কল্পনার মধ্যে। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 কল্পনা মণ্ডল with 116 points. কল্পনার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ কল্পনা, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চমচম, চালতা, ছাকনি, ছাতিম, চিঠি। চিঠি, ছাতিম, চালতা, চমচম। ভাবো ভাবো ভাবো। একটা কি ছিল মনে হচ্ছে না। চমচম, চালতা, ছাকনি, ছাতিম, চিঠি। চিঠি, ছাতিমের পর ছিল ছাকনি, ছাকনি, তারপরে ছিল চালতা, লাস্টে ছিল চমচম। বৈশাখী, এটা তোমার মেমেন্টো, এটা শর্মিষ্ঠার, এটা উষাদির। উইনারের ট্রফি কল্পনা। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর স্যাশ, হাত ঠোকাও। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার তোমার কল্পনা। সকলের জন্য রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক কল্পনা। সকলের জন্য মিয়া আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অফিস, বাড়ি, সংসার, দিদিরা সব ফাইটার। জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের সকল দিদিরা লড়াই করে জীবনে এগিয়ে যান, জয়ী হন। এইরকমই 4 জন দিদির গল্প শুনলাম আমরা আমাদের আজকের এই মঞ্চে। আশা করি ভালো লেগেছে সকলের। আগামীকাল দেখা হচ্ছে। আপনারাও সবাই ভালো থাকুন। সবাইকে নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া।